আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে, তোমরা অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবে। তো আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই আলোচনার যে আলোচ্য সূচি বা আলোচ্য বিষয়গুলো সেটা আমি নির্ধারণ করেছি যে 1940 সালে লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্যসমূহ, আর দ্বিতীয়ত আছে যে লাহোর প্রস্তাবের মধ্যে কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। তো আসলে ইতিহাস এমন একটা বিষয় যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার সম্পৃক্ততা আছে। তো আমরা যদি লাহোর প্রস্তাব আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা, বিশেষ করে হিন্দু এবং মুসলিম তাদের মধ্যে যে সম্পর্ক এবং সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বিষয়গুলো এবং তাদের মধ্যে যে সাম্প্রদায়িক যে সম্পর্ক, সুসম্পর্ক, আবার অনেক সময় বিদ্বেষ, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা জানি যে এদেশে যখন ব্রিটিশরা আগমন করে তখন নবাব সিরাজউদ্দৌলা বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করে এদেশের শাসন ক্ষমতা ইংরেজরা গ্রহণ করে। ইংরেজরা গ্রহণ করেছে, ক্ষমতা গ্রহণ করেছে মূলত মুসলমানদের কাছ থেকে। কাজেই মুসলমানরা যেদিন থেকে ক্ষমতা হারিয়েছে তখন থেকে তারা ইংরেজদের শত্রুতে পরিণত হয়েছে। অন্যদিকে ভারতীয় উপমহাদেশে আরেকটা বড় সম্প্রদায় ছিল, সেটা হিন্দু সম্প্রদায়। তো যেহেতু ইংরেজরা ছিল, তারা ছিল 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই ইংল্যান্ড থেকে তারা আসছিল মূলত ব্যবসা বাণিজ্য করার জন্য। কিন্তু ঘটনাচক্রে এদেশের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে তারা এই দেশের ক্ষমতা গ্রহণ করতে শেষ পর্যন্ত বাধ্য হয়। তো এখানে সাম্প্রদায়িকতা যে জিনিসটা, অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে এক সময় ইংরেজ শাসন আসার আগে, ইংরেজদের আসার আগে এই দেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সুসম্পর্ক বিদ্যমান ছিল। কিন্তু পরবর্তীতে যখন ইংরেজরা এই দেশে আগমন করলেন তখন থেকে তাদের যে পলিসি, ইংরেজদের যে পলিসি, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ ভাগ করা এবং শাসন করা, এই রুল পলিসি অনুযায়ী তারা এদেশে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য, এদেশের ধন সম্পদ লুট করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। কখনো তারা হিন্দুদের পক্ষে অবস্থান নিয়েছে, আবার যখন হিন্দুরা তাদের প্রতি প্রতিবাদ আন্দোলন শুরু করেছে তখন আবার তারা মুসলমানদের কাছে টেনে নিয়েছে। এবং ভারতীয় উপমহাদেশে এই যে সাম্প্রদায়িকতার যে বীজ যেটা বপন হয়েছিল সেটা ইংরেজদের মাধ্যমে বপন হয়েছে এবং ধীরে ধীরে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি হয়েছে এবং তাদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে। তো এক সময় ইংরেজদের শাসনকে মেনে নেওয়ার কারণে হিন্দুরা তারা জমিদারি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু পেয়ে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল। আর মুসলমানরা ইংরেজ শাসনকে গ্রহণ না করার কারণে দেখা গেছে যে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়েছিল এবং একটা দুর্দশাগ্রস্ত জাতি, একটা নির্যাতিত নিপীড়িত জাতি হিসেবে মুসলমানরা পরিগণিত হয়েছিল এই ইংরেজদের কারণে। আর মুসলমানদের প্রতি ইংরেজরাও সুবিচার করে নাই, এমনকি এদেশের ভারতীয় উপমহাদেশের যে বড় সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ও তখন মুসলমানদের প্রতি তারা অবিচার করেছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার করতে হয়েছিল। তো যাই হোক, আমরা জানি যে 1885 সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে তখন এইটার প্রথম রাজনৈতিক দল। এই দলের মাধ্যমে একটা অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে
রাজনীতির সূচনা হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা যায় যে এই কংগ্রেসের মধ্যে কিছু উগ্র হিন্দু জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটে এবং তারা তাদের হিন্দুদের স্বার্থ ব্যতীত অন্য কারো স্বার্থ তারা প্রাধান্য দেয় না, যার কারণে এই কংগ্রেসের মাধ্যমে মুসলমানরা তেমন একটা সুফল লাভ করতে পারে নাই। তারা মুসলমানদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে এবং মুসলমানদের যে বিভিন্ন অভাব অভিযোগ, বিভিন্ন দাবি দেওয়া, এগুলো কংগ্রেসের মাধ্যমে তারা উপস্থাপন করে নাই। শেষ পর্যন্ত যখন ইংরেজদের পৃষ্ঠপোষকতায় এই হিন্দু সম্প্রদায় যখন তারা ব্যবসা বাণিজ্য, জমিদারি সবকিছু পেয়ে যখন তাদের নিজের অবস্থানকে পাকাপোক্ত করলো, তখন তারা ব্রিটিশদের বিরুদ্ধে এক সময় আন্দোলন শুরু করলো। বিশেষ করে কিছু উগ্র হিন্দু জাতীয়তাবাদী নেতা ছিল কংগ্রেসের মধ্যে। তাদের যে অমানবিক মানে অত্যাচার নির্যাতন মুসলমানদের প্রতি, আর বিশেষ করে যারা এই অত্যাচার নির্যাতন করেছিল, মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের মধ্যে আমি বলতে পারি যে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় সহ আরো অনেকে এই শ্রেণীর ছিল। এখন ইংরেজদের বিরুদ্ধে যখন হিন্দুরা বিভিন্ন আন্দোলন শুরু করলো কংগ্রেসের মাধ্যমে, তখন ইংরেজরা বুঝতে পারলো যে আসলে হিন্দুদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারা আজকে অবস্থার উন্নতি হওয়ার পরে আবার আমাদের সাথে তারা বেইমানি করতেছে। কাজে তখন মুসলমানরা তাদের নীতি কিছুটা চেঞ্জ করলো। আমরা জানি যে তখন ভারতীয় উপমহাদেশে কিছু স্বনামধন্য মুসলিম ব্যক্তিত্ব তারা এই সামনের সারিতে চলে আসলেন এবং তারা কি করলেন, পরবর্তীতে শিক্ষা দীক্ষায়, পাশ্চাত্য শিক্ষা দীক্ষায় গ্রহণ করে তারা পিছিয়ে পড়া মুসলমানদেরকে সামনে নিয়ে আসলেন। এবং তাদের নাম আমরা যদি বলি তাহলে নবাব আব্দুল লতিফ, নবাব আমির আলী, স্যার সৈয়দ আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ, নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন। তো তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ব্রিটিশদের সাথে মুসলমানদের যে একটা ভুল বোঝাবুঝি ছিল সেটা দূর হয়ে গেল এবং পরবর্তীতে বঙ্গভঙ্গ এখানে বাস্তবায়ন করা হলো। অর্থাৎ বাংলা প্রেসিডেন্সি ছিল, পশ্চিম বাংলা পূর্ব বাংলা মিলে ছিল বাংলা প্রেসিডেন্সি। এই বাংলা ভাগ করা, অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, এই দুইটা বাংলা বিভক্ত করার নামে হচ্ছে বঙ্গভঙ্গ। তো ব্রিটিশদের কাছে মুসলমানদের একটা প্রাণের দাবি ছিল যে পূর্ববঙ্গটা ছিল মূলত অনুন্নত আর পশ্চিমবঙ্গ ছিল অনেক উন্নত। পশ্চিম বাংলায় শিল্প কলকারখানা সবকিছু গড়ে উঠেছিল, কিন্তু পূর্ববঙ্গটা ছিল অবহেলিত। কাজে এই প্রেক্ষিতে তখন বাংলা যখন ভাগ করা হলো এবং ঢাকাকে কেন্দ্র করে রাজধানী ঘোষণা করা হলো, তখন মুসলমানরা তাদের ঢাকা রাজধানী, তারপরে সচিবালয়, বিশ্ববিদ্যালয় সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললো। তখন মুসলমানদের মধ্যে একটা আস্থার ভাব ফিরে আসলো এবং ইংরেজদেরকে তারা সাধুবাদ জানাইল। কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলন বেশি দিন টিকে নাই। দেখা যাচ্ছে যে পরবর্তীতে 1906 সালে যখন মুসলিম লীগ আসলো, মুসলমানদের রাজনৈতিক সংগঠন, এই মুসলিম লীগের মাধ্যমে মুসলমানদের যে স্বার্থ আদায় হয়েছে এবং পরবর্তীতে মুসলমানদের নিজেদের অবস্থার উন্নয়নের জন্য এই মুসলিম লীগে যে ভূমিকা পালন করেছে সেটা অতুলনীয়। তো যাই হোক, এখানে সাম্প্রদায়িকতা যেটা, সেটা ব্রিটিশ থেকে শুরু হয়েছিল এবং পরবর্তীতে এই সাম্প্রদায়িকতা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ততই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের আজকের আলোচ্য যে বিষয়টা সেটা আমরা বলেছি যে 40 সালের লাল প্রস্তাব এটা কেন আসলো, এটার একটা প্রেক্ষাপট আমি কিছুটা আলোচনা করলাম এই জন্য যে আসলে ভারতীয় উপমহাদেশে এই যে দুইটা জাতি, তাদের মধ্যে বিভিন্ন সময়ে সুসম্পর্ক হয়েছে, আবার তাদের মধ্যে বৈরিতাও সৃষ্টি হয়েছে। কোন সময় হিন্দু মুসলমান একত্রে তারা কাজ করেছে, আবার কোন সময় দেখা যাচ্ছে তাদের নিজেদের স্বার্থের কারণে তারা দূরে সরে গেছে।
তো যাই হোক 40 সালে লাহোর প্রস্তাব, এখানে যে বিষয়টা, যে প্রেক্ষাপট, সেটা হলো 1935 সালে ভারত শাসন আইনে দেখা যায়। আমরা যদি দেখি যে 35 সালে ভারত শাসন আইনে যে ব্রিটিশদের কাছ থেকে যে স্বায়ত্ত শাসনের দাবিটা বলা হয়েছিল এবং প্রাদেশিক স্বায়ত্ত শাসন এটা প্রতিষ্ঠিত করার জন্যই এই আন্দোলনটা মূলত এটা প্রাণের দাবি ছিল যে স্বায়ত্ত শাসন, যাতে হিন্দু মুসলমান সবাই যাতে স্বায়ত্ত শাসন ভোগ করতে পারে, এই জন্য 35 সালে ভারত শাসন আইন। 35 সালে ভারত শাসন আইনের পরে আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশে একটা নির্বাচন হয় 1937 সালে। সেই নির্বাচনে দেখা যায় যে 11টা প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ 7টা প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস ক্ষমতায় যায় এবং বাকি যে দুইটা প্রদেশে মুসলিম লীগ এখানে নির্বাচনে ভালো করে, কিন্তু 7টা প্রদেশে তারা কখনো যৌথ মন্ত্রিসভা গঠন করতে তারা দেয় নাই। মুসলমানরা বলেছিল যে আমরা যৌথ মন্ত্রিসভা গঠন করি, কিন্তু এটা তারা প্রত্যাখ্যান করেছিল। এবং তার আগে 1928 সালে আমরা যখন দেখি যে নেহেরু রিপোর্ট যখন প্রকাশিত হয়েছিল, তখন নেহেরু রিপোর্টে যা ছিল, এই নেহেরু রিপোর্টটা মূলত আসলে মুসলমানদের বিপক্ষে ছিল, মুসলমানদের পক্ষে ছিল না। এই জন্য মোহাম্মদ আলী কায়দার মোহাম্মদ আলী জিন্নাহ তিনি পরবর্তীতে কিন্তু তিনি জিন্নাহর 14 দফা দাবি, সেই 14 দফা দাবি পেশ করেছিলেন। তো যাই হোক 37 সালের নির্বাচনে যখন মুসলমানদের অনেকটা ভরাডুবি হলো, কিন্তু হিন্দু সম্প্রদায় ওই নির্বাচনগুলিতে ব্যাপক আইনসভায় আসন লাভ করেছিল। তারপরে থেকে মুসলমানদের প্রতি তারা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তারা সবসময় আচার আচরণ করেছে এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে দূরে ঠেলে রেখেছে। যার কারণে ওই সময় বিলক্ষের কায়দার মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ভাবলেন যে মুসলমানদের উন্নতির জন্য, তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য এখানে নিজেদের একটা পৃথক আবার ভূমি করে তোলা দরকার। এই জন্য তিনি লাহোর প্রস্তাবে ডাক দিয়েছিলেন। এবং আমরা জানি যে লাহোর প্রস্তাব হয়েছিল 1940 সালের 23 মার্চ। পাঞ্জাবের অবিভক্ত পাঞ্জাবের রাজধানী ছিল লাহোর। এই লাহোরে যে প্রস্তাবটা করা হয়, সে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক এই লাহোর প্রস্তাব তিনি উত্থাপন করেছিলেন। এবং তার আগে ওই লাহোর প্রস্তাব 23 মার্চ, তার আগের দিন মোহাম্মদ আলী জিন্নাহ তিনি তার দ্বিজাতি তত্ত্ব, টু নেশনস থিওরি তিনি প্রকাশ করেছিলেন। এই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ভারত এবং পাকিস্তান দুটা আলাদা আবার ভূমি বা ভূখণ্ড হিসাবে প্রতিষ্ঠিত হবে। এইটাই তাদের এই দ্বিজাতি তত্ত্বের মূল কথা ছিল যে ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমান দুইটা পৃথক জাতি। এখানে হিন্দু এবং মুসলমানদের সাথে শুধু ধর্মের দিক থেকে আলাদা নয়, তারা বিভিন্ন ক্ষেত্রেও তাদের মধ্যে, যেমন তাদের আচার, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সংস্কৃতি, তাদের রীতিনীতি, তাদের পূজনীয় বিভিন্ন ক্ষেত্রে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ব্যাপক পার্থক্য ছিল। কাজেই ভারতীয় উপমহাদেশে দুইটা প্রধান জাতি, এইটাই সবচেয়ে বড় পরিচয়। এবং মুসলমানরা একটা বড় জাতি এবং তারা আলাদা আবাসভূমি গড়ে তোলার জন্য যে চেষ্টা ছিল, সেই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে সেটা প্রস্ফুটিত হয়েছে, প্রকাশ পেয়েছে। এবং পরবর্তীতে যখন 40 সালে শেরে বাংলাকে ফজলুল হক অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে যখন এই প্রস্তাবটা পাশ করলেন, এই প্রস্তাবটা যখন উত্থাপন করলেন, তা 24 মার্চ সেটা পাশ হয়ে যায়। তো যাই হোক, লাহোর প্রস্তাবের যে বিষয়গুলো ছিল বা বৈশিষ্ট্যগুলো ছিল, সেটা হচ্ছে যে 1935 সালে ভারত শাসন আইন, এটা মুসলমানদের কাছে এটা অকার্যকর ছিল। তারা কখনো চায় নাই যে 1935 সালে ভারত শাসন আইন মোতাবেক শাসন ব্যবস্থা পরিচালিত হোক, এটা মুসলমানরা কখনো চায় নাই এবং তারা এটাকে অকার্যকর করার জন্য সবসময় চেষ্টা করেছে। তো দ্বিতীয়ত কথা হলো যে লাহোর প্রস্তাবের যে বিষয়গুলা ছিল, তার মধ্যে অন্যতম হলো যে এখানে সংবিধান রচনার ক্ষেত্রে মুসলমান থেকে বাদ দিয়ে সংবিধান যদি রচিত হয়, তাহলে সেটা কারো কাছে গ্রহণযোগ্য, মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না।
এবং তাদের মতামত নিয়ে, তাদের সম্মতি নিয়েই এই সংবিধানটা রচনা করতে হবে। আর যদি তাদের মতামত বাদ দিয়ে যদি একতরফাভাবে সাংবিধানিক পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে সংশোধিত পরিকল্পনাও তাদের কাছে, মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না। আর লাল প্রস্তাবের আরো কিছু বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন এলাকাকে অঞ্চল হিসাবে ভাগ করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে প্রয়োজন বোধে সীমানা পরিবর্তন করে, মুসলমান অধ্যুষিত এলাকাগুলা সীমানা পরিবর্তন করে এখানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করতে হবে। আর বলা হয়েছে যে ভারতের উত্তর পশ্চিম এবং ভারতের পূর্ব অংশ, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে নিয়েই আলাদা রাষ্ট্রসমূহ গঠিত হতে হবে। স্টেটস, এখানে বহু বছরের কথা উল্লেখ করা হয়েছিল। ভারতের উত্তর পশ্চিম, আমি আবার বলছি, ভারতের উত্তর পশ্চিম মানে বর্তমান পাকিস্তান, অর্থাৎ সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, এটা হলো ভারতের উত্তর পশ্চিম অংশ। এইটা এবং পূর্ব পাকিস্তান মানে বর্তমান যে বাংলাদেশ, এই অংশটা মিলে হবে মুসলমানদের জন্য একটা আবাস ভূমি। এবং এটাকে বলা হয়েছিল যে একাধিক মুসলিম রাষ্ট্রের কথা বলা হয়েছিল। এই একাধিক মুসলিম রাষ্ট্রের কথা যখন মূল লাল প্রস্তাবে বলা হয়, তখন এটার দ্বারা ইঙ্গিত বোঝা যায় যে আসলে এই লাল প্রস্তাবের মধ্যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, এটা আমরা বলতে পারি। তো এখানে আরো বলা হয়েছে লাল প্রস্তাবের মধ্যে যে অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এই যে স্বাধীন রাষ্ট্রসমূহ যে গঠিত হবে, এই স্বাধীন রাষ্ট্রসমূহের যে সমস্ত অঙ্গরাজ্য থাকবে বা প্রদেশ থাকবে, এই অঙ্গরাজ্য এবং প্রদেশগুলো হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম। এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এই মূল লাহোর প্রস্তাবে বলা হয়েছে যে এখানে মুসলিম অধ্যুষিত এলাকায় যারা সংখ্যালঘু বা যারা সংখ্যায় কম, তাদের জন্য তাদের ধর্মীয়, রাজনৈতিক এবং অন্যান্য অধিকার এবং সুযোগ সুবিধা যাতে তাদের রক্ষা করা হয়, এই জন্য সংবিধানের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার বিধান করা হয়। তো এটাও লাহোর প্রস্তাবের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর বলা হয়েছে যে ভারতের অন্যান্য অংশসমূহ, অর্থাৎ মুসলিম অধ্যুষিত অংশ বাদে ভারতের বাকি অংশগুলোতে সেখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতার কারণে সেখানে হিন্দু রাষ্ট্র গঠিত হবে। তো লাহোর প্রস্তাবকে আমরা মূলত বলতে পারি এটা একটা পাকিস্তান প্রস্তাব। এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট ভারত এবং পাকিস্তান নামে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এই জন্য লাহোর প্রস্তাবের গুরুত্ব অপরিসীম। এখন আরেকটা এখানে অল্প কথা আমরা বলবো যে লাহোর প্রস্তাবের মধ্যে কি বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল? হ্যাঁ, আমি এর পক্ষে যুক্তি দেখাবো। কারণ মূল লাহোর প্রস্তাবে যেটা বলা হয়েছিল যে ভারতের উত্তর পশ্চিম এবং ভারতের পূর্ব অংশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠিত হবে। এখানে স্টেট না বলে স্টেটস বহু বছর শব্দটা ব্যবহার করা হয়েছিল। কাজেই এই স্টেটস শব্দ দ্বারা বোঝা যায় যে আসলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা আলাদা ভূখণ্ডে অবস্থিত। কারণ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে মাঝখানের ভারত, এখানে 1200 মাইল ব্যবধান আছে, অর্থাৎ ভৌগোলিকভাবে দুইটা সীমারেখা এক নয়। এই কারণে এখানে মূল লাহোর প্রস্তাবে যে স্টেট শব্দ ব্যবহার করেছিল, সেইটা যদি হিসেবে আমরা যদি ধরি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা বীজ নিহিত ছিল। তো যাই হোক, ওই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে
এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে, মূলত লাহোর প্রস্তাবে যে স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছিল, সেই স্বায়ত্ত শাসনকে কেন্দ্র করে পরবর্তীতে যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা দেখি, যে পাকিস্তানের 23 বছরের শাসনামলে সেই 52 ভাষা আন্দোলনেও সেখানে আমরা দেখি যে স্বায়ত্ত শাসনের কথা, ভাষার কথা সাথে সাথে স্বায়ত্ত শাসনের কথা ছিল। তারপরে 54 নির্বাচনের কথা যদি আমরা ধরি, সেখানেও কিন্তু সেই যুক্তফ্রন্ট নির্বাচনের যে 21 দফা দাবি, তার মধ্যে স্বায়ত্ত শাসনের কথা ছিল। এবং পরবর্তী যে সমস্ত আন্দোলন, বিশেষ করে সবচেয়ে 66 সালের 6 দফা আন্দোলনের মধ্যে যদি আমরা দেখি, সেখানেও স্বায়ত্ত শাসনের কথা ছিল। কাজেই 1940 সালের লাহোর প্রস্তাব, মূল লাহোর প্রস্তাবে যা বলা হয়েছিল, সেখানে মূলত স্বায়ত্ত শাসনকে হাইলাইটস করা হয়েছিল। এই স্বায়ত্ত শাসনের উপর ভিত্তি করেই পরবর্তীতে আমরা স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতার দিকে আমরা অগ্রসর হয়েছিলাম। কাজে আমরা মনে করি যে 1940 সালের লাহোর প্রস্তাব এটা আমাদের জন্য একটা মাইলফলক। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সৃষ্টিতে এই 1940 সালের লাহোর প্রস্তাব এটা অবিস্মরণীয় হয়ে আছে। কাজে আজকে যে লাহোর প্রস্তাবের বিষয়গুলা, প্রেক্ষাপট, বৈশিষ্ট্য এবং লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার যে বীজ নিহিত ছিল, এই বিষয়গুলা আমি প্রেক্ষাপট এবং এর বৈশিষ্ট্য এবং অন্যান্য পরবর্তী বিষয়গুলা যেগুলা যে এই লাহোর প্রস্তাবের পরবর্তীতে, অর্থাৎ ভারত পাকিস্তান ভাগের ক্ষেত্রে এই লাহোর প্রস্তাবের যে একটা ভূমিকা ছিল, এবং পরবর্তীতে পাকিস্তান রাজনীতিতে এই লাহোর প্রস্তাব যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে 52 আন্দোলন, 54, 62 শিক্ষা আন্দোলন, 66, 69 গণ অভ্যুত্থান, এগুলা সবই এই মূল লাহোর প্রস্তাবকে কেন্দ্র করেই হয়েছে। আর যে কথাটা ছিল যে আসলে এখানে একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছিল তখন, কিন্তু সত্যিকার অর্থে আমরা ওই সময় 40 সালের লাহোর প্রস্তাব একমাত্র মোহাম্মদ আলী কায়দাতে মোহাম্মদ আলী জিন্নাহর কারণে হয়তো না বাস্তবায়ন হয় নাই, কারণ তিনি অনেক বড় মাপের নেতা ছিলেন, যার কারণে এটা তখন বাস্তবায়ন হয়। কিন্তু ঠিকই আমরা সেই 1971 সালে লাহোর প্রস্তাবের যে স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতা আমরা ঠিকই পেয়েছি। তো এই জন্য আমাদের এই বিষয়গুলা আমাদের ধারাবাহিকভাবে জানতে হবে, এবং একটা ঘটনার সাথে আর একটা ঘটনার সম্পৃক্ততা আছে। তো আশা করি যে তোমরা মোটামুটি বুঝতে পেরেছ, এবং এই জন্য তোমাদের মূল বই পড়তে হবে, তারপরে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস ফলো করতে হবে। কারণ একদিন ক্লাস করলাম পরে যদি আবার ক্লাস মিস করো, তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলা বোঝা যাবে না। এই জন্য আমি চাই যে তোমরা নিয়মিত ক্লাস করবে, যতদিন অনলাইন ক্লাস চলে তোমরা ক্লাসের সাথে সম্পৃক্ত থাকবা এবং বাড়িতে পড়াশোনা করবা। আর এখন অ্যাসাইনমেন্ট যেহেতু চালু হয়ে গেছে, অ্যাসাইনমেন্টগুলোতে অংশগ্রহণ করবা, তাহলে তোমাদের পড়াশোনার মধ্যে একটা গতি থাকবে, তোমরা অবশ্যই ভালো করতে পারবে। আজকে আমি আর আলোচনা না বাড়িয়ে আজকে এই বিষয়গুলা তোমরা আবার মনোযোগ দিয়ে বাসায় দেখবা, তাহলে তোমরা অবশ্যই এর থেকে অনেক কিছু জানতে পারবা। তো আজকে আমি আর আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।